আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, ভেবে বলছো তো? মেয়েটি বলে, হ্যাঁ ভেবে বলছি। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। আমি হঠাৎ করে মেয়েটির হাত ধরে কাছে টেনে নিই। মেয়েটি বলে, কি করছেন? এরকম অসভ্যতার মতো কাজ করছেন কেন? আমি কিছু না শুনে মেয়েটিকে আরো কাছে টেনে নিচ্ছি। মেয়েটি বলে, উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না। এটা হসপিটাল। মেয়েটির কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমার কান অবধি মনে হয় পৌঁছচ্ছে না। আমি তখন একটা ঘোরের মাঝে আছি। আমি মেয়েটিকে একদম আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। মেয়েটি বলে, আমি কিন্তু এবার চিৎকার দিতে বাধ্য হব। এবারও আমি কোনো প্রত্যুত্তর করলাম না। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। একবার পিঠে হাত বুলাচ্ছি, তো আরেকবার পেটে হাত বুলাচ্ছি। আমার এই ছোঁয়া মেয়েটির একদম অসহ্য লাগছে। মেয়েটি ব্যথার জন্য দাঁড়াতে পারছে না। কোমরের ব্যথা বেড়েই চলেছে। মেয়েটি বলে, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি তাও কোনো কথা বললাম না। মেয়েটি সর্বশক্তি দিয়ে আমাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তাও পারছে না। কারণ আমার শক্তির কাছে মেয়েটার শক্তি কিছুই না। মেয়েটি কান্না করে দিল আমার এরকম ব্যবহার দেখে। মেয়েটি ভাবতে পারেনি আমি এখানে এরকমটা করব ওর সাথে। হঠাৎ মেয়েটির কান্নার শব্দ শুনে আমি ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়াই। মেয়েটি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে আমাকে সজোর একটা থাপ্পড় মারে। মেয়েটি বলে, নিজেকে কি ভাবেন? আপনার না হয় কোটি কোটি টাকা আছে। আপনি চাইলে দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি। আর সবথেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন। তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আপনি এখন যেটা করলেন আমার সাথে, ছি, এটা আমি কখনো আশা করিনি। আরে আমি কাকে কি বলছি? যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে তার ভিতরে মনুষ্যত্ব থাকতে পারে না, এটা আমার জানা উচিত ছিল। মেয়েটি কান্না করতে করতে কথাগুলো বলে ফেলে। আমি বললাম, শুনুন। মেয়েটি বলে, আমি আর কিছু শুনতে চাই না, আপনি এখন আমার চোখের সামনে থেকে যান। কথাটা বলে মেয়েটি নিজেই চলে যাচ্ছে। আমি পিছন থেকে অনেকবার ডেকেছি, বাট মেয়েটি একবারও ফিরে তাকালো না। মেয়েটি যখন মায়ের কাছে গিয়ে বসে, তখন মেয়েটির মা বলে, কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে জল কেন? মেয়েটি সব কথা লুকিয়ে বলে, আসলে আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। মেয়েটির মা বলে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? মেয়েটি বলে, আরে মা, তুমি কি যে বলো, তোমার থেকে আমি কি লুকোবো? মা বলে, দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথা মনে রাখবি, যা করবি ভেবে চিন্তা করবি। মেয়েটি বলে, মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, চলো ভাইকে দেখে আসি। মা বলে, যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকোবি না। এমন সময় নার্স এসে বলে, আপনার ভাইকে কেবিনে দেওয়া হয়েছে, এখন গিয়ে দেখতে পারেন, কিন্তু তার সাথে এখন কোনো কথা বলতে পারবেন না। 72 ঘন্টা যাওয়ার পর তার সাথে কথা বলতে পারবেন। মেয়েটি বলে, থ্যাংক ইউ নার্স, আর সকালের ব্যবহারের জন্য সরি। নার্স বলে, সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা, এখন যান দেখে আসুন। নার্সের কথা শুনে ওরা কেবিনে চলে গেল ভাইকে দেখতে। এইদিকে মেয়েটির কথা শুনে আমার মাথা ভোঁ ভোঁ করছে। এতগুলো কথা আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারেনি। আমি আমার ভুলটা শুধরাতে চেয়েছিলাম। অজান্তে যে অন্যায়টা করেছি আমি, তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম। ওর সাথে কথা বলে সুযোগ বুঝে ক্ষমা চেয়ে নিতাম, তাই ফোন নাম্বারটা চেয়েছিলাম। ওকে দেখে অন্যরকম একটা ফিলিংস অনুভব হয় আমার মাঝে। জীবনে কোনোদিন কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি। আমার জীবনে সেই প্রথম নারী, যাকে আমি এত কাছ থেকে দেখেছি এবং ছুঁয়ে দেখেছি। তাই হয়তো বারবার তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। কিন্তু মেয়েটি আমার ইগোতে আঘাত করেছে, আমার গায়ে হাত তুলেছে, সবার সামনে এতগুলো কথা শুনিয়েছে। এবার আমি ওকে বোঝাবো আমার কথা মতো নাম্বার না দেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার তুমি তিলে তিলে বুঝবে আমি মাহিন রেগে গেলে কি করতে পারি। আমার যেমন একটা ভালো রূপ আছে, তেমনি ভালো রূপের আড়াল একটা জঘন্য রূপও আছে। এই ভেবে আমি কল দিলাম আমার বন্ধু শামীমকে। শামীম কল রিসিভ করতেই ভালো মন্দর কথা জিজ্ঞেস না করে বললাম, হ্যালো শামীম, একটা মেয়েকে তুলে আনতে হবে। আমার কথা শুনে শামীম আকাশ থেকে পড়ল। যে ছেলে মেয়েদেরকে অ্যালার্জি মনে করে, সে ছেলে কিনা বলছে মেয়ে তুলে আনতে। শামীম বলে, তোর মাথায় আবার কি ঢুকলো? মেয়ে তুলে আনবি মানে? আমি বললাম, তোকে যেটা বলেছি সেটাই কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করছি রাতে। এটা শুনে তো শামীম আরো অবাক হলো। বলে, কি ডাইরেক্ট বিয়ে? শামীম বলে, মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে? আমি বললাম, আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। শামীম বলে, ভালো করে ভেবে দেখ, এসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। আমি বললাম, তুই আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানিস, দেখ আমার মাথাটা গরম হয়ে আছে, আর আমি যেটা করতে চাই সেটা আমি করেই ছাড়ি। তুই তো সেটা ভালো করেই জানিস, তাহলে ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটাই কর, নয়তো তোকে আজকে আমি। শামীম বলে, ওকে, তোর যা ইচ্ছে তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। আমি বললাম, তার মানে তুই আমাকে এই কাজে সাহায্য করবি না, তাই তো? শামীম বলে, আমি কি বলেছি যে আমি সাহায্য করব না? আমি বললাম, দেখ এরকম পেঁচানো কথা বলবি না, সরাসরি বল এখন আমাকে সাহায্য করবি কিনা। শামীম বলে, ওকে সাহায্য করব, এখন মেয়ের ছবি পাঠা আর ঠিকানাটা দে। আমি বললাম, মেয়েটির ছবি তো আমার কাছে নেই, শুধু ঠিকানা আছে। শামীম বলে, এই একদম বোকার মতো কথা বলবি না, তুই ঠিকানা দিবি আর আমি যাকে তাকে তুলে আনবো, সেটা তোর মনে মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আরেকটাকে তুলে আনবো, সেটাও হবে না। আবার আরেকটাকে তুলে আনবো, সেটাও হবে না। আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি?
আমি বললাম, তুই গাধার মতো কথা বলা বন্ধ করবি, আমি যাব তোর সাথে, আমি যাকে দেখিয়ে দেবো তুই তাকে তুলে আনবি, অন্য কাউকে না। শামীম বলে, তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? আমি বললাম, বিয়ে করতে রাজি হবে না মানে 100 বার রাজি হতে হবে, জোরপূর্বক বিয়ে করব আমি ওকে। শামীম বলে, তাতে করে কি মেয়েটি তোকে মন থেকে ভালোবাসবে? ওই মেয়ের মনে তোর জন্য শুধু ঘৃণা থাকবে, আর কিছু থাকবে না, বুঝেছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। আমি বললাম, ওই তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলেছি সেটাই কর। আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। শামীম বলে, অন্তত আঙ্কেল আন্টিকে বলিস তুই যে বিয়ে করতে যাচ্ছিস। আমি বললাম, আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা ছাড়া অন্য কেউ জানবে না। শামীম বলে, মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? আমি বললাম, কিছুটা সেরকমই। শামীম বলে, আচ্ছা তোর যেটা মন চায় সেটাই কর, আমি তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আমি বললাম, আচ্ছা বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। শামীম ওকে বলে ফোন কেটে দিল। সন্ধ্যার পর মেয়েটিকে তুলে আনার জন্য সব ব্যবস্থা করে ফেললাম, বিয়ে করার জন্য কাজীকেও ঠিক করে ফেললাম, এখন শুধু মেয়েটাকে তুলে আনার বাকি। ওইদিকে মেয়েটি মাকে বলছে, মা তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। মা বলে, আরে পাগলি মেয়ে, কি বলিস, আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। মেয়েটি বলে, তোমার এখানে থাকতে কষ্ট হবে, আমি এটা কখনই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। মা বলে, আরে পাগলি মেয়ে, চুপচাপ বাসায় যা, আমি এখানে থাকতে পারবো। মায়ের জোরাজোরিতে মেয়েটি বাসায় যেতে বাধ্য হলো। হসপিটাল থেকে বেরিয়ে দেখে রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো তাই, সচরাচর এখানে সন্ধ্যার সময় রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি একটা রিক্সাও নেই। মেয়েটি মনে মনে বলে, উফ কেমনটা লাগে, একটা রিক্সাও নেই, এখন হেঁটে যেতে হবে ভেবেই কান্না পাচ্ছে। এমনিতেও ব্যথা, তার উপর যদি এত দূর হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। মেয়েটি এদিক ওদিক দেখতে লাগলো কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আজ মেয়েটার ভাগ্যটাই খারাপ। তাই সে আনমনা হয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে লাগলো। নানান কথা ভাবতে ভাবতে কিছু দূর চলে এলো, কিন্তু তারপরও একটা রিক্সা পেল না। হঠাৎ করে একটা গাড়ি এসে মেয়েটির সামনে দাঁড়ালো। গাড়িটি দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে গাড়ির সামনে এসে দাঁড়াতে মেয়েটি বিহ্বল হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এমন সময় গাড়ি থেকে দুজন মুখোশধারী লোক নেমে আসে। মেয়েটি হয়তো বুঝতে পেরেছিল কি হতে যাচ্ছে, তাই মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগে লোক দুটো মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটি বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ মেয়েটির চিৎকারে সাড়া দিল না। লোক দুটো মেয়েটিকে গাড়িতে তুলে নিল। গাড়িতে ওঠার পর মেয়েটি চিৎকার করতে লাগলো, বাইরে মানুষকে ডাকার চেষ্টা করছে। এসব দেখে একজন বলে, এখন কি করব, এরকম চিৎকার করতে থাকলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাব আমরা। দ্বিতীয় জন বলে, ওই কাপড়টা দে, ওটা দিয়ে ওর মুখটা ভালোভাবে বেঁধে দে, যাতে আওয়াজ বের না হয়। দ্বিতীয় লোকটার কণ্ঠ শুনে মেয়েটির কেমন জানি চেনা চেনা লাগলো। হঠাৎ দুপুরের কথা মনে পড়ে গেল মেয়েটির। সে মনে মনে বলে, তাহলে কি, না এটা হতে পারে না, কখনোই না, একটা লোক এতটা খারাপ হতে পারে না। নানান কথা ভাবছে মেয়েটি, তার সাথে আজ কি হতে চলেছে সেটা ভেবেই অস্থির। মেয়েটির মুখ কালো কাপড় দিয়ে বেঁধে দিল। মেয়েটি আর কোনো রকম কথা বলতে পারছে না, শুধু গুঙানির শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। এদিকে গাড়ি প্রচুর গতিতে চলছে, মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। মেয়েটির হাত এমন ভাবে বেঁধেছি, খুব ব্যথা পাচ্ছে হাতে। ব্যথা সহ করতে না পেরে মেয়েটি কান্না করে দিল। কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই মেয়েটির। সে মনে মনে ভাবছে, কি করব, আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো কালকে সকালে সূর্য দেখতে পাবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে, এটা মনে পড়তেই বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ গাড়ি থেমে যেতে মেয়েটির ভাবনায় ছেদ পড়ল। শামীম বলে, ভেতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। আমি বললাম, তুই জলদি ভেতরে যা, সবাইকে বল কোণে এসে গেছে, কাজীকে বল সবকিছু রেডি করতে। এসব শুনে মেয়েটির মাথা ঘুরে উঠল। মেয়েটি মনে মনে বলে, এসব ওনারা কি বলছে, কাজী বিয়ে মানে কি এসবের, এখানে আবার কার বিয়ে হচ্ছে? আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসার ছিল, তাহলে এভাবে বেঁধে তুলে আনতে যাবে কেন? ভালোভাবে তো আনতে পারতো। না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এভাবে নিয়ে আসতে যাবে কেন? কিন্তু ভাইয়াটা পুলিশে ভয় পাচ্ছিল কেন? মেয়েটির যেন ভাবনাই শেষ হচ্ছে না। এদিকে আমি গাড়ি থেকে মেয়েটিকে নামিয়ে কাঁধে তুলে নিলাম, তারপর বাড়ির ভিতরে নিয়ে গেলাম। মেয়েটি ভয়ে লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো শব্দ করতে পারছে না, কারণ মুখ এখনো বাঁধা। বাড়ির ভিতরে যাওয়ার পর মেয়েটি হতবাক হয়ে গেল। মেয়েটি দেখে বাড়ির ভিতরে পুরোই বিয়ের ফাংশন। মেয়েটি যা দেখছে তাই সত্যি, আসলে আমি এসব করেছি, কয়েকজন লোক লাগিয়ে পুরো বাড়ি সাজিয়েছি। যেভাবেই হোক আমি বিয়ে করছি, সামান্য একটু আয়োজন না করলে হয়? আমি বললাম, কাজী সাহেব আপনি সবকিছু তাড়াতাড়ি শুরু করুন। কাজী বলে, আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? আমার মাথা এখনো গরম ছিল, তাই আমি শামীমকে উদ্দেশ্য করে বললাম, ওই স্বামী বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? আমার রাগ দেখে মেয়েটি চুপসে গেল, কারণ সে আমাকে যখন প্রথম দেখেছিল তখন থেকেই ভেবে নিয়েছিল এই লোকটা বদমেজাজি। এখন আমার কথা শুনে তার ধারণা সত্যি হলো। আমার কথা শুনে শামীম কাজীকে বলে, কাজী সাহেব আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি, আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের কাজ সম্পূর্ণ করে এখান থেকে চলে যান। কাজী বলে, তাই বলে একটা মেয়েকে এভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না।
কাজের কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে ওঠে। আমি বললাম, ওই কুত্তার বাচ্চা, তুই কি এখানে আমার হাতে মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলেমেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তাহলে তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু কর, নয়তো তোকে এখানে পুঁতে ফেলবো। আমার কথা শুনে মেয়েটি মনে মনে বলে, ওরে বাবারে, এ তো দেখছে আস্ত একটা ডেবেল। এই লোকটা মনে হয় খুন খারাপিও করে। উফ, আমি কেন যে ওই কাজটা করতে গেলাম। এদিকে কাজী সাহেব ভয়ে চুপচাপ বিয়ে পড়াতে শুরু করে। কাজী সাহেব বলে, মিয়াজিপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুল সাত্তারের একমাত্র পুত্র মোহাম্মদ মাহিন হাসান 1 টাকা দিনমহৎ ধার্য করিয়া সরকার পাড়া নিবাসী মৃত মোহাম্মদ সলিম মিয়ার একমাত্র কন্যা মোসাম্মদ দীপা সুলতানার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলো মা কবুল। দীপা চুপ করে আছে, কারণ এখনো ওর মুখ কাপড় দিয়ে বাঁধা। কাজী বলে, বলো মা কবুল। দীপা তো চিৎকার করে বলতে চায় যে আমি এই বিয়ে করব না, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে বলতে পারছে না। আমি বললাম, কি হলো, ভালো ভালো কবুল বলবে নাকি আমার আঙ্গুলটা আবার বাঁকা করতে হবে? শামীম বলে, কিরে, কেউ এভাবে বিয়ে করে? আমি বললাম, শালা তুই চুপ থাক, আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবে করব, তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে তামাশা দেখ। শামীম আবার বলে, আমি এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে দেখেছি, কিন্তু কোনোদিন দেখিনি মেয়ের মুখে কাপড় বাঁধা মেয়ে কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। এই বলে শামীম হো হো করে হেসে ওঠে। কাজী বলে, তাই তো, আমি তো এতক্ষণ খেয়াল করিনি, মেয়েটার মুখ যে এখনো বাঁধা আছে। আচ্ছা মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার জ্ঞান কি সব উধাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, তাই না? এই বলে কাজী সহ সবাই হাসতে শুরু করে। সবাই সেই কি হাসি। এদিকে মেয়েটির কান্না দেখার মতো কেউ নেই। হয়তো সে ভাবছে, এখানে আমি যতই না না বলি না কেন, কিছু না কিছু হবেই, আমাকে বিয়ে করবে আজকে রাতেই। আমি বললাম, উফ, তোরাও না। এই বলে ওর মুখের কাপড়টা সরিয়ে দিলাম। এদিকে কাপড়টা সরানোর সাথে সাথে দীপা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কারণ এতক্ষণ ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেনি, হয়তো আর কিছুক্ষণ থাকলে মরেই যেত। আমি তার তোয়াক্কা না করে বললাম, এই মেয়ে, এখন সোজা সাপটা কবুল বলে দে, যদি তোর মাকে আর ভাইকে। আমার কথা শেষ হলো না, তার আগেই দীপা বলে, মানে আপনি এতটা জঘন্য? আমি বললাম, ভালো ভালো বলছি, নয়তো তোর ভাই তোর মা কালকে সকালে সূর্য দেখতে পারবে না। দীপা বলে, ছি, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে, আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। আমি বললাম, এখন চুপচাপ কবুল বল, যত তাড়াতাড়ি কবুল বলবি তত তাড়াতাড়ি তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। দীপা বলে, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাইয়ের যদি কিছু হয় তো আমি আপনাকে মেরে ফেলবো। আমি ওর কথা তোয়াক্কা না করে শামীমকে বললাম, শামীম, ভিডিও ফুটেজটা ওকে দেখা, নয়তো কবুল বলবে না, বলে হো হো করে হাসতে লাগলাম। আমার কথা মতো শামীম ভিডিওটা দেখাতে লাগলো দীপাকে। দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে ভিডিওটার দিকে। সে দেখে ওর মা আর ভাই সুন্দর ঘুমিয়ে আছে, কিন্তু কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে তাক করে আছে। এসব দেখে সে মনে মনে বলে, এসব কি, কেন করছে এমন? হয়তো আমি কবুল না বললে ওদেরকে গুলি করে দেবে। এইসব দেখার পর সে নিস্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে ওর পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। দিবা চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে ভাবে, এসব দেখার আগে যদি আমি মরে যেতাম বা আমাকে ধর্ষণ করে মেরে ফেলতো তাও ভালো হতো, কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হতে হতো না ওই পশুটার হাতে আমাকে। এখন তো ধর্ষণ আমার নিত্যদিনের সঙ্গী হবে। আমি বললাম, কবুল বলবি নাকি তোর পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো? আমার কথা শুনে আর ভিডিও দেখে দীপা বাধ্য হয়ে কবুল বলে দিল। কবুল বলেই চিৎকার করে কেঁদে উঠল, কারণ এখন তার নিত্যদিনের সঙ্গী হবে কান্না। বিয়েটা সম্পূর্ণ করে কাজই চলে গেল। আমি বললাম, শামীম, তুই এখন বাসায় যা, কিন্তু এই খবরটা কাউকে জানাবি না এখন। আমার কথা শুনে দীপা আবার মনে মনে বলে, তার মানে উনি আমাকে এখানে লুকিয়ে বিয়ে করেছেন, যাতে প্রতিদিন ধর্ষণ করতে পারে? তার জন্যই কি বৈধ ধর্ষণ করার জন্য এই বিয়ে? শামীম বলে, তবে মেয়েটার উপর অতিরিক্ত কিছু করিস না, যাতে বেঁচে থেকেও মরার মতো থাকতে হয়। আমি কপট রাগ দেখিয়ে বললাম, তুই এখন চুপচাপ চলে যা, আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে দেখবো, কিভাবে আদর করবো, সেটা একান্তই আমার ব্যাপার। শামীম কিছুটা রেগে গিয়ে বলে, তোর এই বদমেজাজি কারণের জন্য একদিন তোকে পস্তাতে হবে। সেদিন শামীমের কাছে এসে তোকে কান্না করতে হবে, দেখে নিস, কথাটা মিলিয়ে নিস। আমি বললাম, মাহিনের কখনো এরকম সময় আসবে না। এই বলে হো হো করে হেসে উঠলাম, কারণ আমি জানি আমি যতই কিছু বলি না কেন ওরা আমার পাশে সবসময় থাকবে। শামীম কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল, জানে এখানে কথা বলা বৃথা হবে। শামীম চলে যাবার পর আমি দীপার দিকে তাকালাম। সে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, তাতে আমার এক বিন্দু মায়া হলো না। আমি ওর হাত শক্ত করে ধরে রুমে নিয়ে গেলাম, তারপর ঠাস করে একটা থাপ্পড় মেরে বিছানার উপর ফেলে দিলাম। আচমকা থাপ্পড় খেয়ে দীপা ভেবাচাকা খেয়ে যায়। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে এখন ওর সাথে কি হতে চলেছে। আমি বললাম, তোর সাহস কত বড়, তুই আমাকে মোবাইল নাম্বার দিসনি? আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় দীপা আমার দিকে। অবাক হয়ে তাকিয়ে থেকে ভাবে, কি শুধু একটা নাম্বারের জন্য এত কিছু? আমি বললাম, এখন আর মোবাইল নাম্বার লাগবে না, এখন থেকে তোকে আমি প্রতিদিন ধর্ষণ করব। আমার কথা শুনে দীপা আবার কান্না করতে শুরু করলো। আমি বললাম, তোর এরকম ন্যাকা কান্নার কোনো মূল্য আমার কাছে নেই, তুই শুধু আমার কাছে ভোগের পণ্য। কথাটা বলে আমি ওর বুক থেকে ওন্নাটা টেনে নিলাম। সে 2 হাত দিয়ে নিজের বুক ঢেকে নিল। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, উফ, কি লজ্জা, কি লজ্জা, লজ্জাপতি তোর লজ্জা বের করছি আমি, দাঁড়া।
আমার মুখে এরকম নোংরা কথা শুনে ওর কলিজাটা ফেটে যাচ্ছে। আমার প্রতিটা কথা যেন ওর গায়ে কাটার মতো বিচ্ছে। আমি বললাম, আজ তোকে আমি এমনভাবে ধর্ষণ করব যেটা তুই সারা জীবন মনে রাখবি। কথাটা বলেই আমি ওর দিকে এগোতে থাকলাম। আমাকে এগোতে দেখে সে পিছোতে থাকে। সে মনে মনে ভাবে, আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবনে এরকম একটা সময় আমার সামনে এসে দাঁড়াবে। দীপা বলে, প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। কথাটা সে অনেক কষ্ট বলে আমাকে, কিন্তু ওর কথা আমার মাথার উপর দিয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি আমার রাগ দেখে সে ভয় পাচ্ছে। আমি বললাম, কেন এত তাড়াতাড়ি দেমাগ শেষ হয়ে গেছে? দীপা বলে, আমি কিসের জন্য দেমাগ দেখাবো আপনাকে? আমার যা কিছু ছিল সব তো আপনি লুটে নিয়েছেন। আমি হো হো করে হেসে বললাম, আমি তো দেহ লুটে নিয়েছি, এটাই বলতে চাচ্ছিস তুই, তাই না? দীপা বলে, আসলে আপনার রাগটা একটু কন্ট্রোল করুন, একটু শান্ত হয়ে বসে আমার কথাগুলো শুনুন প্লিজ। আমি বললাম, তোর কোনো কথা শোনার মতো আমার সময় নেই। এখন থেকে তুই শুধু আমার কথা মতো চলবি, নয়তো আমি কখন কি করে বসবো সেটা আমি নিজেও জানি না। কথাটা বলে আমি ওর হাত ধরে টেনে আবার বিছানায় ফেলে দিলাম। দীপা বলে, প্লিজ এরকম কিছু করবেন না, আমার কিছু সমস্যা আছে। আমি বললাম, তাতে আমার কি? দীপা বলে, আপনি বোঝার চেষ্টা করুন, এখন আমি আপনাকে সেই সুখ দিতে পারবো না। আর একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সেটা ধর্ষণের সামিল হবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এখন তো আমি আপনার বউ, তাই না? আমি হো হো করে হেসে বললাম, তুই কোনোদিন আমার বউ হওয়ার যোগ্য ছিলি না আর হবিও না, বুঝেছিস? আমি তো তোকে শুধু ভোগ করার জন্য বিয়ে করেছি। কথাটা শুনে দীপা আবার ভাবনায় ডুবে গেল। আমি কখনো এটা আশা করিনি ওনার মুখ থেকে। আমি এর থেকে ভালো কিছু আশা করতে পারি না হয়তো। আমার মতো মেয়ের সাথে এরকম হওয়াটাই সম্ভব। যে মেয়ে সামান্য 10,000 টাকা জোগাড় করতে পারে না, তার জন্য দেহ বিক্রি করতে হয়, সেই মেয়ের সাথে আর কি হতে পারে? এখন তো আমার কোনো কথার মূল্য থাকবে না। ওর ভাবনায় ছেদ পড়ল আমার ছোঁয়ায়। আমি ওকে ধাক্কা দিয়ে বিছানার উপর শুয়ে দিলাম। ওর উপর শুয়ে ঠোঁটে আলতো করে কিস করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। দীপা আমাকে সরানোর বৃথা চেষ্টা করছে। আমার ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে নেয়। ঠোঁট সরাতে আমি ওর গলায় ঠোঁট ডুবিয়ে দিলাম। কিস করার সাথে সাথে জোরে জোরে কামড় দিতে লাগলাম। দীপা ব্যথায় ছটপট করছে। আমি আস্তে আস্তে ওর জামার পিন খুলতে থাকি। আমার দেওয়া কামড়গুলো ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। দীপা বলে, প্লিজ এরকম কিছু করবেন না, আমি খুব অসুস্থ, একটু বোঝার চেষ্টা করুন। এই বলে সে জোরে জোরে কান্না করে দেয়। ওর কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। কে শোনে কার কথা? কথায় আছে না, নেশা আর জেদ দুটো যদি মানুষের মাথায় জেগে বসে তখন মানুষের হোঁশ থাকে না। আমার বেলাতেও তাই হয়েছে। একে তো ওর উপর আমার রাগ, অন্যদিকে ওকে কাছে পাওয়ার নেশা, দুটোই আমার মাঝে বিরাজমান এখন। তাই আমার মাঝে এখন শূন্য পরিমাণ জ্ঞানও অবশিষ্ট নেই। কিভাবে আমি ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবো সেটাই ভাবছি। আমি ওর পুরো কাপড় খুলে ফেললাম। ওর নগ্ন দেহটা আপাদমস্তক দেখতে লাগলাম। আমার দুহাত ওর সারা শরীরে আদরের ছোঁয়া দিতে লাগলো। এদিকে দীপার খুব বিরক্ত লাগছে আমার এই ছোঁয়া। তাই সে জোরে জোরে কান্না করছে। অনেকবার চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। আমি কোনো কিছু তোয়াক্কা না করে আমার কাজ আমি করে যাচ্ছি। নিজের মন মতো করে ওকে ভোগ করছি। একসময় সঙ্গমে লিপ্ত হলাম। এদিকে দীপা ব্যথায় বারবার চিৎকার করে কান্না করছে, কিন্তু সেই কান্না আমার কান অবধি পৌঁছাচ্ছে না। আমার মাঝে যেন কোনো জানোয়ার প্রবেশ করেছে। ঠিক একটা জানোয়ার তার শিকারকে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমিও ঠিক তাই করছি। একসময় আমার অত্যাচার সহ করতে না পেরে দীপা জ্ঞান হারায়। তারপরও আমি ওকে ছাড়লাম না। আমি আমার মন মতো করে ভোগ করে নিজের চাহিদা সম্পূর্ণ করে ওকে ছেড়ে দিলাম। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে চলে গেলাম বাহিরে, কারণ এখানে থাকলে আমার ভেতরে থাকা জানোয়ারটা আবার জেগে উঠবে। তখন আমি তাকে আবার ভোগ করতে ব্যস্ত হয়ে পড়ব। ওকে তো আমি এত তাড়াতাড়ি মরতে দেব না, তিলে তিলে ধুকে ধুকে মারবো। রাত আনুমানিক 3টা বাজে। আমি এখনো বাহিরে। ওইদিকে দীপার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে সে অনুভব করে তার পুরো শরীর ব্যথা। শুধু তাই নয়, শরীরে এক টুকরো কাপড়ও নেই, গায়ে মোড়ানো একটা চাদর। শরীরটা খুবই দুর্বল লাগছে। ঘরের চারপাশে তাকিয়ে দেখে আমি নেই। সে ভয় পেয়ে গেল। মনে মনে বলে, এই লোকটা আমাকে এখানে রেখে চলে গেছে। এখানকার রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না, কিভাবে যাব, কোথায় যাব? তারপর নিজের শরীরের দিকে তাকাতেই মনে পড়ে গেল নির্যাতনের কথা। শরীরের অনেক জায়গায় কামড়ের দাগ, তার জন্য শরীরটা এত ব্যথা করছে। এসব দেখে ওর চোখে পানি চলে এলো। তৎক্ষণাৎ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে 2 হাতে সারা শরীর ঘষতে লাগলো, যাতে আমার স্পর্শ শরীরে না থাকে। যতই ঘষছে ততই কষ্টগুলোর কথা মনে পড়ছে, আর অবিরত কান্না করছে। কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। এইদিকে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করে ওর জন্য খাবার নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু রুমে এসে যা দেখলাম তা দেখে আমার মাথায় হাত। টেনশনে পড়ে গেলাম। আমি কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।